হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এই কটা মাস আমরা রেগুলারলি গল্প আনতে পারিনি, কিন্তু এবার আর সেটা হবে না। এবার রেগুলারলি আপনারা গল্প পাবেন। হ্যাঁ, আর একটা কথা, তিনি কিন্তু আসছেন, আপনাদের সকলের প্রিয় হারান মাঝি। শুনতে হলে চোখ রাখতে হবে সংকেত অডিও স্টোরিতে। আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে একটি হাড়হিম করা খাঁটি গ্রাম বাংলার ভূতের গল্প, কাচুলি নদীর ঘাট। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে ব্রতদীপ, গল্পের সূত্রধার এবং অন্যান্য চরিত্রে আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, কাচুলি নদীর ঘাট। বৃষ্টির প্রকোপ একটু কমতেই নিবারণ আকাশের দিকে তাকিয়ে বলল, চল চল, আর দেরি করে লাভ নেই। এবার মাস্টারমশাইয়ের দেহটা দাহ করে ফেলা যাক। বৃষ্টিটা এবার একটু ধরেছে, এই সুযোগে যদি কাজটা সেরে ফেলা যায় তাহলে আশা করি ভোরের আগে বাড়ি ফেরা যাবে। শ্যামল উঠে দাঁড়ায়, পেছনটা ঝেড়ে নিয়ে বলে, হ্যাঁ তাই চলো। চারজনে মিলে গ্রামের মাস্টার অভয় মিত্রের দেহটা চাটাই সমেত তুলে সাজিয়ে রাখা কাঠের গাদায় শুইয়ে দেয়। চাটাইটা কাঁধ থেকে নামিয়ে সতু বলে, মাস্টার মশাই কেমন হালকা হয়ে গেছে লক্ষ্য করেছিস? হ্যাঁ রে, আমারও তাই মনে হলো। জবাব দেয় যদু। নিবারণ ওদের মধ্যে বয়সে সবচেয়ে বড়। সে একটু বিরক্ত হয়ে হাতের কাজ সারতে সারতে জবাব দেয়, কি সব বলছিস তোরা? মৃতদেহ যত সময় যায় ততই ভারী হয়ে থাকে। বাবা জ্যাঠারা বলতেন মানুষ মরে গেলে নাকি পৃথিবী তার দেহটাকে টানতে আরম্ভ করে, তাই। নিবারণের কথা শেষ হলো না, তার আগেই একটা দমকা ভেজা বাতাসে চাটাইয়ের ওপর থেকে চাদরটা সরে গেল। ওই চাদর দিয়ে মাস্টারমশাইয়ের দেহটা চাপা দেওয়া ছিল। কাপড়টা সরে যেতেই শ্যামল চমকে উঠে বলল, মাস্টার মশাই কই? সকলে একসঙ্গে চাটাইয়ের উপরে তাকিয়ে দেখল সেখানে অভয় মিত্রের দেহটা নেই। তার বদলে পড়ে রয়েছে এক রাশ শুকনো ডালপালা। এমন সময় নিস্তব্ধ শ্মশান ভূমি কাঁপিয়ে একটা অট্ট হাসি শোনা গেল। সে অট্ট হাসি যে কোনো সুস্থ মানুষের হৃদস্পন্দন বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। হাসিটা আসছে নদীর দিক থেকে। গ্রামের শ্মশানটা নদীর একেবারে পাশে। নদীর কুলকুল শব্দ ছাপিয়ে সেই হাসি রাতের অন্ধকারকে যেন কাঁপিয়ে তুলল। নিবারণ ভয়ার্থ কণ্ঠে জিজ্ঞাসা করল, ওটা কার হাসি? শ্যামল ঘরে বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। চতুর্দিক কালো হয়ে রয়েছে, ঘন ঘন মেঘ ডাকছে। সামনেই মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য সমস্ত বিষয় ওর দখলে এসে গেলেও অঙ্ক নিয়ে এখনো শ্যামল জেরবার হয়ে রয়েছে। এই একটা বিষয় কিছুতেই ওর মাথায় ঢোকে না, তাই অন্যান্য সমস্ত বিষয়ের থেকে অঙ্ক নিয়েই ও একটু বেশি জোর দিয়ে খাটাখাটনি করছে। শ্যামলের বাড়িতেই একটি ছোট্ট মুদির দোকান রয়েছে। দোকানটি চালান শ্যামলের মা। ওর বাবা মারা গেছেন, আজ বছর 5 হলো। তাও সকাল থেকে দোকানেও বিকিকিনি একেবারেই হচ্ছে না। গ্রামের জায়গায় জায়গায় জল জমতে শুরু করেছে। এর মধ্যেই এমন দুর্যোগে কেই বা বেরোবে পথে ঘাটে। শ্যামল মন দিয়ে অঙ্ক কষছিল। 4 × 7 = 28। এমন সময় বাড়ির পেছনের জানালা দিয়ে নিবারণের ডাক শোনা গেল, শ্যামল, এই শ্যামল, শ্যামল। জানালা দিয়ে মাথা বাড়িয়ে শ্যামল বলল, কি ব্যাপার এই বৃষ্টিতে? নির্ঘাত মাছ ধরতে বেরিয়েছিলে? নিবারণ শ্যামলের থেকে বছর 2 বড়, যদিও তারা একই শ্রেণীতে পড়াশোনা করে। আসলে ক্লাস 8 এবং ক্লাস 9 পরস্পর দুবার গোল্লা পাওয়ায় ফেল করতে করতে 2 ক্লাস নিচুতে পড়া শ্যামলদের দলে এসেছে নিবারণ। পড়াশোনা বাদে আর সমস্ত কিছুতে তার অসীম আগ্রহ। বৃষ্টির দিনে বই পড়ার থেকে ডাঙায় উঠে আসা কই মাছ ধরার দিকেই তার ঝোঁক বেশি। নিবারণ বেজার মুখে বলল, দূর, মাছ ধরতেই তো বেরিয়েছিলাম, কিন্তু সে আর হলো কই।
সামনের সপ্তাহে আমাদের অঙ্ক পরীক্ষা, আর তুমি এখন মাছ ধরতে বেরিয়েছো? জেঠিমা জানতে পারলে কিন্তু পিঠের ছাল ছাড়িয়ে নেবে। শ্যামলের কথা শুনে নিবারণের মুখটা ছোট হয়ে গেল। সে জবাব দিল, না রে ভাই, মাছ ধরতে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু এখন একটা অন্য সমস্যা হয়েছে। মাছ ধরা তো হবেই না, উল্টে কি হয়েছে বলো তো? তোমায় দেখে মনে হচ্ছে তুমি ভীষণ দুশ্চিন্তায় রয়েছো। আর বলিস না ভাই, মাস্টার মশাইয়ের বাড়ির পেছনের পুকুর ঘাট থেকে কই মাছ উঠছে কিনা সেটা দেখার জন্য গিয়েছিলাম। মায়ের মতো মাস্টার মশাইও যদি দেখেন যে পরীক্ষার আগে মাছ ধরতে বেরিয়েছি, তাহলে তো বুঝতেই পারছিস। তাই একটু লুকিয়ে মাস্টার মশাইয়ের বাড়ির জানলাটা পেরিয়ে পুকুরের দিকে যাব, এমন সময় শুনতে পেলাম ঘরের ভেতর থেকে একটা গোঙানির স্বর ভেসে আসছে। জানলা দিয়ে উঁকি মেরে দেখি মাস্টারমশাই নিজের বিছানার পাশে উবুড় হয়ে শুয়ে গো গো করছেন। ঝটপট করে ঘরের ভেতরে গিয়ে দেখলাম, বুঝলাম মাস্টারমশাইয়ের জ্ঞান নেই। প্রচণ্ড যন্ত্রণায় তার মুখ দিয়ে ফেনা বেরিয়ে এসেছে। প্রথমটা একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপরে ভাবলাম আমাদের সিধু কবিরাজকে একবার ডেকে আনি। তাই সেই পথে যেতে যেতে মনে হলো তোকে একবার খবর দিই। যাবি নাকি আমার সাথে কবিরাজের বাড়ি? শ্যামল বই খাতা বন্ধ করে উঠে গায়ের জামাটা পরে নিল। সিধু কবরেজ এসে বলে গেছে অবস্থা ভালো নয়, মাস্টারমশাই হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছে। ওর শরীরের যা অবস্থা তাতে এ যাত্রা সামলে উঠতে পারবেন বলে মনে হয় না। এক ডাগ ওষুধ দিয়ে তিনি বিদায় নিয়েছেন। ভেতরের ঘরে মাস্টারমশাইকে নিজের বিছানায় শুয়ে রাখা হয়েছে, আর বাইরের দাওয়ায় এসে বসে রয়েছে তার 4 ছাত্র, নিবারণ, শ্যামল, সত্যপ্রিয় আর যদুনাথ। অন্য কোনো ছাত্র ইদানিং অভয় মিত্রের কাছে পড়তে আসে না। আসলে গ্রামের এই মাস্টারমশাইকে সকলে এক ঘরে করে দিয়েছে। অভয় মাস্টার বছর 5 আগে এক বিধবাকে বিয়ে করেছেন। গ্রামের জমিদার বাড়ির নায়েব হরিমোহন বাবু গত হলে তার দ্বিতীয় স্ত্রী রাধারানী দেবী আতান্তরে পড়েন। সহায় সম্বলহীন মহিলাকে সমাজের নিগ্রহের হাত থেকে বাঁচাতে এক প্রকার বাধ্য হয়ে বিধবা বিবাহ করেন অভয় মাস্টার। তবে তো আর কলকাতা শহর নয় যে সবাই ব্যাপারটা ভালো মনে মেনে নেবে। গ্রামের মানুষজন এখনো বিধবা বিবাহ ব্যাপারটাকে মন থেকে মেনে নিতে পারেনি। অশিক্ষিত গেঁয়ো লোকজন সলা পরামর্শ করে অবশেষে এক ঘরে করে অভয় মাস্টারকে। গ্রামের পাঠশালার চাকরিটাও যায়, এমনকি ভদ্রলোকের ধোপা নাপিত পর্যন্ত বন্ধ করে দেয় গ্রামের মান্যিগণ্যি লোকেরা। শোনা যায় বৃদ্ধ জমিদারের নাকি ওই মহিলার উপর নজর পড়েছিল। তিনি সহায় সম্বলহীন মহিলাকে ভোগ করতে চেয়েছিলেন। মাস্টারমশাই তাতে বাধা দেওয়ায় তিনি গ্রাম শুদ্ধ লোককে খেপিয়ে তোলেন। বিপদে পড়েন অভয়বাবু। তার কাছে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা শিখত তারাও এক এক করে বিদায় নেয়। অভিভাবকরা এমন ব্যভিচারী শিক্ষকের কাছে নিজের ছেলেদের পড়াতে রাজি হন না। অবশিষ্ট থেকে যায় এই 4 যুবক। সমাজের শত বাধা সত্ত্বেও এদের বাবা মায়েরা অভয় মাস্টারের কাছ থেকে নিজের ছেলেকে সরিয়ে নেননি। তবে মাস্টারমশাইয়ের কপাল মন্দ যে রাধারানী দেবীকে সমাজের হাত থেকে বাঁচাতে তিনি সকলের কাছে বিরাগভাজন হলেন। সেই ভদ্রমহিলাই বছর ঘুরতে না ঘুরতে হঠাৎ 3 দিনের জ্বরে দেহ রাখলেন। কোনো রকমে নিজের পৈতৃক জমিতে সামান্য কিছু চাষাবাদ করে সেই জিনিসপত্র গঞ্জের হাটে বিক্রি করে আর এই 4 ছাত্রকে পড়িয়ে পেটের ভাত জোগাড় করতেন অভয়বাবু। কাজেই আজ তাঁর এমন দুর্দিনে পাড়া প্রতিবেশী কেউ যে আসবে না তা বলাই বাহুল্য। সিধু কবরেজ অভয় মাস্টারের বহু দিনের বন্ধু। তিনি যাওয়ার সময় নিবারণকে বলে গেলেন, অভয়টার কপাল খারাপ হে, এই দুর্দিনে তার মতো এমন মানুষকে যে একা থাকতে হবে এটা ভাবলেই খারাপ লাগছে। নিবারণ প্রতিবাদ করে বলে ওঠে, এমন কথা কেন বলছেন জ্যাঠামশাই? আমরা তো আছি। মাস্টারমশাই যতক্ষণ না সুস্থ হয়ে উঠছেন ততক্ষণ আমরা এখানেই থাকব। সিধু কবরেজ ওর কাঁধে হাত রেখে বললেন, তোমাদের মঙ্গল হোক। তবে কি জানো, আমার ধারণা অভয় আজকের রাত পেরোতে পারবে না। ওর নাড়ি এতটাই দুর্বল যে কোনো মুহূর্তে। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেলেন কবিরাজ মশাই। সেই থেকে ওরা বসে রয়েছে। মাঝে দুজন পালা করে গিয়ে বাড়ি থেকে খেয়ে এসেছিল। ভেবেছিল যদি সন্ধ্যার মধ্যে মাস্টারমশাইয়ের স্বাস্থ্যের উন্নতি না হয় তাহলে অঙ্কের বই খাতা নিয়ে এসে এখানে বসেই পড়াশোনা করবে। তবে সে সুযোগ আর হল না। অন্ধকার হতে না হতেই অভয় মাস্টার একবার জোরে হেঁচকি তুললেন।
দু চারবার খাবি খেয়ে চোখ বুঝলেন তিনি। নারীর গতি শ্লথ হয়ে এলো এবং তার 4 ছাত্র বুঝতে পারল যে তিনি ইহলোক ত্যাগ করেছেন। নিবারণের বাবা গঞ্জে গেছেন। বৃষ্টির জন্য তিনি আজ গ্রামে ফিরতে পারেননি। যদুর বাবা থাকেন উড়িষ্যায়। শতুর বাবা কয়েকদিন থেকে বৃষ্টিতে ভিজে প্রচণ্ড জ্বর বাঁধিয়েছেন। কাজেই ওদের বাড়ির কোনো বড়রা মাস্টারমশাইয়ের মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে পারবেন না। বাধ্য হয়ে 4 বন্ধু গ্রামের বিভিন্ন বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে গিয়ে আবদার করল, কিন্তু কেউ তাদের আবেদনে সাড়া দিল না। যে মানুষটাকে বেঁচে থাকতে একঘরে করা হয়েছিল, মৃত্যুর পরেও তাকে রেহাই দিল না গ্রামবাসীরা। যদি বা 2-4 জন একটু নরম হয়েছিল, কিন্তু সন্ধ্যের পর থেকে এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে যে তাঁরাও বেঁকে বসলেন। উপায়ন্তর না দেখে নিবারণ ছুটল মাস্টারমশাইয়ের বাল্যবন্ধু সিধু কোবরেজের কাছে। বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে দীর্ঘশ্বাস ফেললেন কোবরেজ মশাই। তিনি তখন পাশের গ্রামে এক রোগী দেখতে বেরোচ্ছেন। তাড়াহুড়োয় বললেন, ইস, অভয়টার দেহ সেই কাল সকাল পর্যন্ত পড়ে থাকবে। এখন তো আমি তালদিঘিতে রোগী দেখতে যাচ্ছি। ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে, তার আগে তো। নিবারণ মাথা নিচু করে বলল, কবিরাজ মশাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা 4 বন্ধুই। সিধু কোবরেজ ওর মুখের দিকে তাকালেন, তারপর ঈষৎ হেসে বললেন, তোরা অনেক বড় হবি বাবা। সত্যিকারের গুরুদক্ষিণা তো তোরাই দিচ্ছিস। বাকি সব তো যাই হোক, এটা রাখ, কাজে লাগবে। এই বলে তিনি নিজের কোটের পকেট থেকে কটা টাকা বের করে নিবারণের হাতে দিলেন। নিবারণ ফিরে এলো। ওই বৃষ্টির মধ্যে মাস্টারমশাইয়ের বাড়ির পেছনের বাঁশবন থেকে বাঁশ এঁটে একটা চাটাই বানানো হলো। তারপর অভয় মাস্টারের মৃতদেহটা সেই চাটাইয়ে ধরাধরি করে তুলে দিল 4 বন্ধু। মাস্টারমশাইয়ের মৃত্যু হয়েছে ঘণ্টাখানেক হলো। ইতিমধ্যেই দেহটা পাহাড় প্রমাণ ভারী হয়ে উঠেছে। দেহটা চাটাইয়ে রেখে উঠে দাঁড়ালো যদু। কপালে জমে ওঠা ঘাম ঝেড়ে ফেলল। মাস্টারমশাই, দেহটা কি ভারী হয়ে গেছে রে? নিবারণ শান্ত গলায় জবাব দিল, মৃত্যুর পর মা বসুন্ধরা দেহ টানে, তাই ওরকম ভারী হয়ে যায়। নে আর দেরি করিস না, দেহ তোল, দেহ তোল। 4 বন্ধু ধরাধরি করে চাটাইটা কাঁধে তুলে নিল। শুরু হলো হরিনাম। বলো হরি, বলো হরি, বলো হরি, বল, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। হরি বল, আকাশ যেন ভেঙে গলে পড়বে। বলো হরি। তারই মধ্যে শ্মশানের উদ্দেশ্যে এগিয়ে চলল হরি বল। অভয় মাস্টারের শেষ যাত্রা। চতুর্দিক নিঝুম, মাঝে মাঝে দিক বিদিক আলোকিত করে বজ্রপাত হচ্ছে। সেই আলোয় বৃষ্টিস্নাত চরাচর রাতের অন্ধকার মেঘে দাঁড়িয়ে থাকা প্রেতাত্মার মতো দেখাচ্ছে। দুদিকের ধান ক্ষেত সারাদিনের বৃষ্টিতে প্লাবিত হয়ে উঠেছে। সেখান থেকে অতিরিক্ত জলরাশি মাঝের ওই সরু আহালপথকে কাদায় ভরিয়ে তুলেছে। তারই মাঝখান দিয়ে সন্তর্পণে অভয় মাস্টারের মৃতদেহ কাঁধে নিয়ে এগিয়ে বলো চলেছে হরি, বলো হরি, হরি বল, হরি বল, তাদের মুখে বলো হরি, একটাই বল, হরি বল, বলো বলো হরি, হরি বল। তবে প্রথম দিকে তাদের এই হরিনাম যত ঘন ঘন হচ্ছিল, এবার সেটা যেন অনেকাংশে কমে এসেছে। প্রবল বৃষ্টির আঘাতে পথশ্রমে কিংবা অভয় মাস্টারের পাহাড় প্রমাণ মৃতদেহ বহন করতে করতে তাদের হরিনাম করার ক্ষমতা ক্রমশ কমছে। একই সঙ্গে ভিজে শরীরে ঠান্ডা বাতাস লেগে কেঁপে কেঁপে উঠছে 4 বন্ধু। পথ এখনো অনেক বাকি। নিবারণ বছরখানেক হলো বিড়ি টানতে শুরু করেছে। এই ঝড় জলের মাঝে কাঁধ থেকে মৃতদেহ নামানো যাবে না, তাই সে বলল, দাঁড়া তোরা, একটা বিড়ি ধরিয়ে নি। ঠান্ডায় হাত পা জমে যাওয়ার জোগাড় হচ্ছে একেবারে। ওরা 3 বন্ধু চুপ করে জলকাদার মধ্যে দাঁড়িয়ে পড়ল। বেশ কয়েকবার দেশলাই ঘষে রীতিমতো কসরত করে বিড়িটা জ্বালালো নিবারণ। হাতের আড়াল করে প্রবল বৃষ্টির ছাড় থেকে বিড়ির আগুন বাঁচিয়ে তারপর তার 5টা টান দিয়ে এক রাশ নীল ধোঁয়া ছাড়ল সে। আবার চলতে শুরু করলো অভয় মাস্টারের শেষ যাত্রা। বামুনপাড়ার পাশ দিয়ে কিছু দূর গেলেই পরে রায়দিঘি। রায়দিঘি টপকে ডান দিকে এগিয়ে গেলেই পরে কাঁচুলি নদীর বাঁক। এই বাঁক খুব একটা প্রশস্ত নয়। বাঁকের উপর একটা বাঁশের সাঁকো রয়েছে, সেটা টপকে গেলেই পড়বে নওগাঁর বড় সড়ক, এবং তারপরেই আশেপাশের 2-3টে গ্রামের একমাত্র ভরসা, একমাত্র শ্মশান ভূমি
বটিয়ার চর। নদীর চরের পাশে বিরাট শ্মশান ভূমিতে আশেপাশের ৩-৪টে গ্রামের মৃত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দাহ করা হয়। কাঁচুলি নদী এঁকে বেঁকে ওই চরের পাশ দিয়ে চলে গেছে মোহনার উদ্দেশ্যে। বাঁশের সাঁকোর কাছাকাছি যেতেই ওদের মাথায় হাত পড়ল। বিদ্যুতের চমকের আলোয় 4 বন্ধু দেখল বৃষ্টির জলে ফুলে ফেপে উঠেছে কাঁচুলি নদী, আর সেই নদীর উপর বাঁশের সাঁকোটা প্রবল ঝড় বাদলায় ভেঙে পড়েছে মাঝখান থেকে। নদীর জল রীতিমতো গর্জন করতে শুরু করেছে। একই সঙ্গে পাল্লা দিয়ে গর্জন করছে আকাশের মেঘের রাশি। শ্যামল একটু ঘাবড়ে গিয়ে বলল, আরে সাঁকো তো ভেঙে পড়েছে, এবার কি হবে? নিবারণের মুখটাও দুশ্চিন্তাগ্রস্ত। সে বলল, ভেঙে তো পড়েছে, ভাঙবি ভাঙ, আজকেই ভাঙতে হলো। মহা ঝামেলায় পড়ে গেল দেখছি। যদু বলল, এই রে, এইবার শ্মশানে যাব কিভাবে? সতু হঠাৎ বলে উঠল, আরে পাশের গ্রামের বরেন জ্যাঠার আমবাগানের পাশ দিয়ে তো আরেকটা রাস্তা রয়েছে, অবশ্য একটু ঘুরে যেতে হবে, কিন্তু উপায় কি বল? মৃতদেহ ফিরিয়ে তো আর বাড়ি নিয়ে যাওয়া যায় না। নিবারণ এতক্ষণে যেন পথের দিশা দেখতে পেয়েছে। সে বলে উঠল, আরে ঘুর হয়েছে তো কি, এমনিতেই 4 জন ভিজে একসা হয়েছি, বড়জোর আর একটু বেশি হাঁটতে হবে। মাস্টারমশাইয়ের জন্য এইটুকু করতে পারবো না আমরা? নিবারণের কথায় যদু, সতু আর শ্যামল একসঙ্গে বলে উঠল, নিশ্চয়ই পারবো, খুব পারবো, আলবাত নিশ্চয়ই পারবো। পারবো। তাহলে চল, আর দেরি করিস না। ঘুর পথে গেলে শ্মশানে পৌঁছাতেই শেষ রাত, তারপর দাহর কাঠ কুটো জোগাড় করা, আরো কতক্ষণ সময় লাগবে কে জানে। গ্রামের এই দিকটা বেশ ফাঁকা ফাঁকা। অধিকাংশ এলাকাতেই চাষের ক্ষেত নয়, আমের বাগান। ঘরবাড়ি গ্রামের অন্য প্রান্তেই বেশি। ফলে এতক্ষণ ধরে এই ঝড় বাদলার মধ্যেও আশেপাশে যে 2-4টে ঘরবাড়ি নজরে পড়ছিল তা ক্রমেই পাতলা হয়ে এলো। যদু বলল, এতক্ষণে যাও আশেপাশের ঘর বাড়ির 2-4টে আলো চোখে পড়ছিল, এখন তো তাও দেখা যাচ্ছে না। হাতের লণ্ঠনটাও বৃষ্টির দাপটে জ্বালিয়ে রাখা যাচ্ছে না। এত দূর পর্যন্ত যাওয়া আসা গেছে, এরপরে সেটুকু চলা মুশকিল হয়ে পড়বে। তারপরেই বরেন জ্যাঠাদের আমবাগানে অন্ধকারে ঢুকলে ও গাছের ঢালে ঠোক্কর খেয়ে নিঘাত পড়তে হবে। আমিও সেটাই ভাবছি, কিন্তু উপায় তো নেই। মাস্টারমশাইয়ের মৃতদেহ নিয়ে গ্রামে ফিরে যাওয়াও যাবে না। এই ঝড় বাদলের মধ্যে যেভাবেই হোক শ্মশান পর্যন্ত পৌঁছতে পারলে সমস্যা মিটবে। এখন দেখছি সকাল পর্যন্ত অপেক্ষা করলেই ভালো হতো, অন্তত দিনের আলোটুকু পাওয়া যেত। এই কানা রাতে এই অন্ধকার পথে পায়ে যে কত কাঁটা পুড়ছে আর কাঁকড় ঢুকছে তার ইয়ত্তা নেই। নিবারণ একটু বিজ্ঞের মতো গলা ভারী করে বলল, ওসব পাত্তা দিস না, যত ভাববি ততই সমস্যা বেশি বলে মনে হবে। তার থেকে মনটা অন্যদিকে ঘুরিয়ে রাখার চেষ্টা কর। এই পোড়া রাতে ছাতা মনটা ঘোরাবো কোন দিকে? চতুর্দিকে জল আর জল, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, কাঁধের ওপর মাস্টারমশাইয়ের মৃতদেহটা জলে ভিজে রীতিমতো গন্ধমাদন হয়ে উঠেছে। এই অবস্থায় মন ঘোরানো যায় অন্যদিকে? যদু মুখে চুকচাক শব্দ করতে করতে বলল, আচ্ছা, আমরা যদি গল্প করতে করতে যাই? শিক্ষকের মৃতদেহ নিয়ে কেউ গল্প করে? রাগতর স্বরে ধমকে উঠল নিবারণ। দূর, তা আমি কি খোশ গল্প করতে করতে যাব নাকি? এই আমাদের মাস্টার মশাইয়ের জীবনে কি কম গল্প আছে নাকি? মানে এই যে আমাদের গ্রামের জমিদার প্রতাপ নারায়ণ, তিনি কি আমাদের মাস্টার মশাইকে কম জ্বালাতন করেছেন? সত্যি, মাস্টারমশাইয়ের জায়গায় আমি থাকলে না, প্রথমেই লোকটা নাক মুখ ঘুষি মেরে একেবারে ফাটিয়ে দিতাম। বাড়ির বড়দের কাছে শুনেছি ওই প্রতাপ নারায়ণ লোকটা নাকি আদৌ ভালো ছিলেন না। প্রজাদের চড়া সুদে ঋণ দিতেন আর তার বদলে তাদের ঘটি বাটি সব বাজেয়াপ্ত করতেন। ভাগ চাষিদের ওপর কম অত্যাচার করেছেন? তাদের দিয়ে সারা বছর খাটিয়ে নিয়ে সবশেষে হাতে 4 আনা 8 আনা ধরিয়ে দিতেন। লোকটার মুখ চোখ কেমন যেন ব্যাঁকা না, দেখলেই মনে হতো মনের মধ্যে জিলিপির পেঁয়াজ রয়েছে। ছোটবেলা থেকে লোকটাকে সহ্য করতে পারতাম না। সারা জীবন মাস্টারমশাইকে জ্বালিয়েছে, আর এখন মৃত্যুর পরেও মাস্টারমশাইকে একটু শান্তি পেতে দিচ্ছে না। নিবারণ বলল, ওর জমিদারির নায়েব মনোহর জেঠু ছিলেন ততোধিক ভালো মানুষ। মালিকের মুখের উপর কথা বলার ক্ষমতা ওর ছিল না, কিন্তু জমিদার প্রতাপ নারায়ণ যখন প্রজাদের মুখের রক্ত তুলে দেওয়ার হুকুম করতেন, তখন মনোহর জেঠু চেষ্টা করতেন যতটা সম্ভব প্রজা দরদি সিদ্ধান্ত নিতে। তার ফলে এক এক সময় প্রতাপ নারায়ণের কাছে তাকে কম অপদস্থ হতে হয়নি। যতই হোক জমিদার বাড়ির কর্মচারী, আর কর্মচারী হলে মালিকের সিদ্ধান্তের অন্যথা করা সহজ নয়। আমাদের মনোহর জেঠুর স্ত্রী, অর্থাৎ যাকে মাস্টারমশাই পরে বিয়ে করেছিলেন,
তিনি ছিলেন একেবারে মাটির মানুষ। পাড়াগাঁয়ের মেয়ে, সংসার, স্বামী এসব নিয়েই সময় কাটতেন ভদ্রমহিলা। মনোহর জেঠু যেদিন প্রতাপ নারায়ণের কাছে ধমক খেয়ে কিংবা অপদস্থ হয়ে বাড়ি ফিরতেন, সেদিন জেঠিমা আগে থেকেই ব্যাপারটা বুঝতে পারতেন। সাধারণত জেঠু বাড়ি ফিরতেন বিকেল হওয়ার আগেই। জেঠিমা বিকেলে জলখাবার তৈরি করে বসে পড়তেন তাড়াতাড়ি। না, ওদের টাকা পয়সার অভাব থাকলেও খাবারের অভাব ছিল না। তেলে সেঁকা পরোটা আর আলুর তরকারি এই ছিল জেঠুর নিত্যদিনের বৈকালিক আহার। যেদিন যেদিন জেঠু রান্না হওয়ার পরে ফিরতেন, সেদিনই জেঠুর মুখ দেখে জেঠিমা বুঝতে পারতেন যে আজ কাজের জায়গায় হেনস্থা হতে হয়েছে তাকে। সেদিন তিনি মনোহর জেঠুকে দুধের বাটি থেকে ছাঁচি বের করে দিতেন। চুঁচিটা কি রে? যে বাটিতে দুধ ফোটানো হয় তার গায়ে ক্রমাগত দুধের স্বর জমতে জমতে যে পুরো আস্তরণ তৈরি হয় সেটাকেই বলে ছাঁচি। জেঠু এই জিনিসটা খেতে ভীষণ পছন্দ করতেন। এই জিনিসটা পেলেই তিনি আবার হেসে উঠতেন। আসল ঘটনাটা ঘটল যেদিন, সেদিন ছিল লক্ষ্মী পুজো। বাড়িতে মা জেঠিমারা পুজোর কাজে ব্যস্ত। মাটির দাওয়ায় আলপনা দেওয়া হয়েছে, কোজাগুড়ি লক্ষ্মী পুজোর ফুল মালা সাজানো হয়েছে। ধূপের গন্ধে আর ঘণ্টার ধ্বনিতে চতুর্দিক মুখরিত হয়ে রয়েছে। মনোহর জেঠুর বাড়িতেও জেঠিমা পুজোর প্রস্তুতি নিচ্ছেন। জেঠু কাজ থেকে ফিরলেই গ্রামের পুরোহিত মশাই আসবেন পুজো করতে। এমন সময় খবরটা এলো। জমিদার বাড়ির এক কর্মচারী ছুটতে ছুটতে এসে খবর দিল যে হঠাৎ করে মনোহর জেঠু নাকি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছেন। সিধু কবিরাজকে খবর দেওয়া হয়েছে। জমিদার মশাই জেঠিমাকে ডেকে পাঠিয়েছিলেন জমিদার বাড়িতে। পুজোর কাজ ফেলে জেঠিমা হন্তদন্ত হয়ে ছুটলেন জমিদার বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখলেন জমিদার বাড়ির সকল কর্মচারীরা এক জায়গায় লাইন হয়ে দাঁড়িয়ে রয়েছে। যে গদিতে বসে নায়েব মশাই অর্থাৎ মনোহর জেঠু কাজ করতেন, সেখানেই পড়ে রয়েছেন তিনি। তার চোখ দুটো বন্ধ। কবিরাজ মশাই পরীক্ষা করলেন জেঠুকে। বেশ কিছুক্ষণ উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে রইলেন জেঠিমা। সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে কবিরাজ মশাই জানালেন মনোহর জেঠু আর বেঁচে নেই। কান্নায় ভেঙে পড়লেন জেঠিমা। তার সেই হাহুতাশ দেখলে পাথরের হৃদয়ও গলে যায়। এমনিতেই জেঠু ছিলেন মাটির মানুষ। সকলের জন্যই তার মন কাঁদত। চিরকাল সুঠামো চেহারার অধিকারী মনোহর জেঠু এভাবে অকালে চলে যাওয়ায় গোটা গ্রাম ভেঙে পড়ল। তবে কথায় বলে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। জেঠুর মরদেহ দাহ করে আসার পরের দিন জমিদার মশাই অর্থাৎ প্রতাপ নারায়ণ সাক্ষাৎ এসে হাজির হলেন মনোহর জেঠুর বাড়িতে। তার সঙ্গে গ্রামের কয়েকজন মোড়ল পণ্ডিতও ছিলেন। তিনি সবাইকে সাক্ষী রেখে বললেন, মনোহরের বউ অল্প বয়সী মেয়ে, এমন কচি বয়সে বেচারি বিধবা হলো। আপনারা তো সকলেই জানেন আমাদের সমাজ কত নিষ্ঠুর। এমন একটা বিধবা অল্প বয়সী মেয়েকে একা পেলে চিবিয়ে চিবিয়ে খাবে। তার থেকে ও আমার কাছেই থাকুক। যতই হোক মনোহর তো আমার কাছের লোক ছিল। ওর বিধবা স্ত্রীকে দেখাশুনো করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আমার কাছারির পাশে একটা ঘর ওর জন্য বরাদ্দ করে দেব, আর ওই বাড়িটাতেই ও থাকুক। তেমন হলে মাঝে মাঝে এসে ঘরদোর পরিষ্কার করে দিয়ে যাবে আমার লোকজনেরা। তারপর চাপা গলায় চোখ টিপে অশ্লীল ইঙ্গিত করে বললেন, তাছাড়া অল্প বয়সে সকলেরই মনে শরীরে নানা রকম ইচ্ছে টিচ্ছে থাকে। আমি তাতে কোনো দোষ দেখি না। তেমন ইচ্ছে হলে আমি না হয় বুঝলে কিনা। এমন অশ্লীল ইঙ্গিত শুনেও গায়ের মোড়লরা কোনো প্রতিবাদ করেনি। প্রতিবাদ করেছিলেন সেখানে উপস্থিত একমাত্র একজন, আর তিনি হলেন আমাদের মাস্টারমশাই। মাস্টারমশাই প্রতিবাদ করে বলেছিলেন, একজন বাপের বয়সী মানুষ হয়ে একজন সদ্য বিধবা নারীকে এমন প্রস্তাব দিতে আপনার খারাপ লাগলো না? গায়ের সকলের বিরুদ্ধে গিয়ে মনোহর জেঠুর বিধবা বউকে রক্ষা করার চেষ্টা করেছিলেন মাস্টারমশাই। জমিদার প্রতাপ নারায়ণ নানা ছলছুতোয় জেঠিমাকে কু ইঙ্গিত দিতে শুরু করলেন, কুপ্রস্তাব দিতে শুরু করলেন এবং একবার তো লেঠেল পাঠিয়ে জমি ফাঁকা করে দেওয়ার হুমকি পর্যন্ত দিলেন। মাস্টারমশাই অনেকভাবে চেষ্টা করেছিলেন ব্যাপারটাকে শান্ত করার, কিন্তু কিছুতেই যখন কিছু হলো না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন জেঠিমাকে বিয়ে করবেন। অবশ্য তার পরের গল্প তো আমাদের সকলেরই জানা।
কথা শেষ হওয়ার আগেই যদুর পায়ের তলা একটা বড় কাঁটা জাতীয় কিছু ঢুকে গেল। কঙ্কিয়ে উঠে নিচু হলো সে। তার বাকি 3 বন্ধু তাল রাখতে পারল না। অভয় মাস্টারের মৃতদেহ নিয়ে গড়িয়ে পড়ল সকলে মিলে। আমবাগানের পাশ দিয়ে যে ছোট্ট খালটা বৃষ্টির জলে পুরুষ্টু হয়ে উঠেছিল, তার মধ্যে গিয়েই গড়িয়ে পড়ল অভয় মিত্তিরের মরদেহ। আর তার 4 ছাত্র কোথায় গিয়ে পড়ল তার কোনো ঠিকানা রইল না। অন্ধকারের মধ্যে প্রথমে চিৎকার করে উঠল নিবারণ। কে কোথায় পড়েছিস? শ্যামল আরেক দিক থেকে জবাব দিল, আমি এদিকে। তারপর একে একে সকলে উঠে গা হাত পা ছেড়ে এক জায়গায় দাঁড়ালো। বাপরে, হাড়গোড় যেন সব গুঁড়ো হয়ে গেল মনে হচ্ছে। তবু ভালো যে বৃষ্টিতে চতুর্দিক কাদা কাদা হয়ে রয়েছে, তা না হলে যে কি সাংঘাতিক কাণ্ড ঘটতো। এমন সময় নিবারণের ব্যাপারটা খেয়াল হলো। সে চমকে উঠে বলল, মাস্টারমশাই দেহটা কোথায় গেল? হ্যাঁ, ঘটনার আকস্মিকতায় ওদের 3 জনেরই মৃতদেহের কথাটা মাথায় ছিল না। এবার সকলেই লাফিয়ে উঠল। অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। বিদ্যুৎ চমক যাও হচ্ছে, তাও এই আমবাগানের ভেতর সেই অর্থে আলো পৌঁছতে পারছে না। নিবারণ নিজের পকেট থেকে দেশলাই বের করে কয়েকবার ঘষে বিরক্ত হয়ে বলল, দূর, বৃষ্টিতে পুরো ভিজে সপসপে হয়ে গেছে। এই দিয়ে কি আর আগুন জ্বালানো যায় নাকি? এবার 4 বন্ধু মিলে অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে অভয় মাস্টারের মৃতদেহ খুঁজতে আরম্ভ করল। আমবাগান, আশেপাশের সমস্ত জায়গা এবং সবশেষে খালের জলে নেমে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মৃতদেহ উদ্ধার হল। প্রচন্ড ঠান্ডায় এবং দীর্ঘক্ষণ প্রাণ না থাকায় সেই দেহ জমে বরফের মতো হয়ে গেছে। 4 বন্ধু মিলে ধরাধরি করে সেই মৃতদেহ তুলে আনলো ডাঙায়। যদু জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, তা জলে ভিজলে কি মৃতদেহ ভারী হয়ে যায়? যদু মৃতদেহ টানাটানি করতে করতে হাঁপিয়ে গেছিল। সে বড় বড় দম নিতে নিতে বলল, বাপরে বাপ, দম বেরিয়ে গেল একেবারে। মাস্টারমশাইয়ের দেহটা টানাই যাচ্ছে না। আর দেরি করা ঠিক হবে না, বুঝলি? এবার মাস্টারমশাইয়ের মৃতদেহটা যত দ্রুত সম্ভব দাহ করে ফেলতে হবে, তা না হলে মা বসুন্ধরা প্রবল ভার চাপিয়ে দেবে আমাদের কাঁধে। মাস্টারমশাইয়ের মৃতদেহটা চাটাইয়ে তুলে কাঁধে নিতেই একটা প্রবল ঠান্ডা বাতাস যেন ঝড়ের বেগে আমবাগানের মধ্যে দিয়ে ছুটে গেল। গা শিরশির করে উঠল ওদের 4 জনের। বলো হরি, বলো হরি, আবার হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। কিছু দূর যাওয়ার পর যদু জিজ্ঞেস করলো, আগে কাঁধ থেকে নামাতে নেই? বলো হরি। মাস্টারমশাইয়ের মৃতদেহ যে গড়িয়ে পড়লো মাটিতে, এবার কি হবে? সেই জন্য তো বলছি, আরো বিপদ বাড়ার আগে তাড়াতাড়ি পা চালিয়ে শ্মশানে চল। এই দুর্যোগে না জানি আর কত বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আর তার কথা শেষ হওয়ার আগেই ঘটলো একটা অদ্ভুত ঘটনা। হঠাৎ ওদের 4 বন্ধুর মনে হলো কাঁধের মৃতদেহের ওজন যেন অনেকটা কমে গেছে। তুলোর মতো হালকা হয়ে গেছে অভয় মাস্টারের দেহ। ব্যাপারটা টের পেয়ে শ্যামল কাঁধের চাটাইয়ের দিকে তাকিয়ে চমকে উঠল। ভয়ে আতঙ্কে সে চিৎকার করে উঠবে ভেবেছিল, কিন্তু তার গলা থেকে স্বর বেরোলো না। চাটাইয়ের সামনের 2 দিকে ছিল নিবারণ আর শ্যামল, আর পেছনে ছিল যদু আর সতু। ওকে অমন করতে দেখে যদু বলল, ওই, কি হলো রে শ্যামল, ওরকম করছিস কেন? তারপর শ্যামলের দৃষ্টিপথ অনুসরণ করে চাটাইয়ের দিকে তাকাতেই যদু চিৎকার করে বলে উঠল, ওই, মাস্টারমশাই কোথায়? 4 বন্ধু চাটাইয়ের দিকে তাকিয়ে দেখে চাটাই ফাঁকা। অভয় মাস্টারের মৃতদেহ নিরুদ্দেশ। নিবারণ চুপ করে গেছে। তার চোখ দুটো শ্যামলের মতোই বিস্ফারিত হয়ে উঠেছে। সে বুঝতে পেরেছে তার বন্ধুরা বিলক্ষণ ভয় পেয়েছে। এই দুর্যোগের মধ্যে এমন ঘটনা ঘটলে ভয় পাওয়ারই কথা। সে জানে এই পরিস্থিতিতে সবাই সন্ত্রস্ত হয়ে পড়লে বিপদ আরো বাড়বে, তাই ধমক দিয়ে বলল, তোরা কি শুরু করলি বলতো? মাস্টারমশাই দেহ কাঁধে তোলার সময় নিশ্চয়ই কোথাও গড়িয়ে পড়েছে, ভালো করে আশেপাশে দেখলেই খুঁজে পাওয়া যাবে। কথাটা সে বলল বটে, কিন্তু তার নিজের কানে সেটা বিশ্বাসযোগ্য মনে হলো না। যদু কাঁপা কাঁপা গলায় বলল, এই এতক্ষণ তো মাস্টারমশাই দেহটা আমাদের কাঁধেই ছিল রে। আমার স্পষ্ট মনে আছে
মাস্টারমশাইয়ের ডান পায়ের ঠান্ডা স্পর্শ আমি মাঝে মাঝে আমার কাঁধে টের পাচ্ছিলাম। দেহটা চ্যাটাইয়ে তোলার সময় মাটিতে গড়িয়ে পড়েছে এমনটা তো সম্ভাবনা নেই। নিবারণ কিচ্ছু বলল না ঠিকই, কিন্তু সে মনে মনে জানে যদু ভুল কথা বলছে না। তবে তবে মাস্টারমশাই দেহটা গেল কোথায়? হ্যাঁ, শ্যামলের এবার হুঁশ ফিরেছে। সে গলা খাঁকারি দিয়ে বলল, এই তাড়াতাড়ি চারপাশটা খুঁজে দেখতে হবে। চাটাইটা নামিয়ে রেখে চতুর্দিকটা ভালো করে দেখ। চার বন্ধু কাঁধ থেকে চাটাই নামিয়ে রেখে চতুর্দিকে অভয় মাস্টারের মৃতদেহ খুঁজতে আরম্ভ করল। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যখন সকলে প্রায় হতাশ হয়ে পড়েছে, তখন হঠাৎ নিবারণ শ্যামলের কাঁধে আলতো টোকা দিয়ে বলল, শ্যামল, এই শ্যামল। সে দেখল নিবারণের মুখ চোখ থমথমে হয়ে গেছে। একটা অদ্ভুত আতঙ্ক যেন তার মুখের সমস্ত রক্ত শূন্য করে দিয়েছে। নিবারণ উপরের দিকে আঙুল তুলে দেখালো। শ্যামল সেদিকে তাকিয়ে আঁতকে উঠল। তার মুখ থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। সে দেখল ওদের থেকে হাতখানেক দূরে একটা আম গাছের নিচু ডালের উপর অভয় মাস্টারের মৃতদেহটা বুকের কাছ থেকে ঝুলে রয়েছে। মাস্টারের চোখ দুটো সম্পূর্ণ বন্ধ, তবে দেহটা এমন ভাবে গাছ থেকে ঝুলছে যেন ভদ্রলোক আপন মনে দোল খাচ্ছেন। যদু আর সতু এতক্ষণে বিষয়টা দেখতে পেয়েছে। সতু কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলে উঠল, ভূত, ভূত, ভূত। যদুর গলায় কোনো স্বর ফুটছে না। নিবারণ নিজেই বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু কোন রকমে বিষয়টা সামাল দেওয়ার জন্য সে ধমকে উঠে বলল, কি ভূত ভূত করছিস? কোনোভাবে ধাক্কা ধাক্কিতে মাস্টারমশাইয়ের মৃতদেহটা নিশ্চয়ই গাছের ডালে আটকে গেছে। আর দেরি করিস না, ওটা নামিয়ে আনি চল। ওই মাস্টারমশাই দেহটাকে নিশ্চয়ই ভূতে পেয়েছে, না হলে দেহটা তো আর বল নয় যে লাফিয়ে উঠে গাছে ঝুলে পড়বে। বাড়াবাড়ি করিস নে, আর বাড়াবাড়ি করে লাভ নেই ভাই। চল চল চল, বাড়ি ফিরে যাই। এই অবস্থা সুবিধের মনে হচ্ছে না। আর মাস্টারমশাইয়ের মৃতদেহ, সেটা ওখানে ওইভাবে গাছের মধ্যে সারা রাত ঝুলতে থাকবে? এই তোদের মাস্টারমশাইয়ের প্রতি ভালোবাসা? আরে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। মাস্টারমশাইকে আমরা সকলেই ভালোবাসতাম, কিন্তু ওটা তো মাস্টারমশাই নয়। ওর মৃতদেহটাকে নিঘাত কোনো প্রেতাত্মাই পেয়েছে। মাস্টারমশাই আমাদের সকলকেই ভালোবাসতেন ঠিকই, কিন্তু ওই প্রেতাত্মা যে আমাদের ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই। শুধু মাঝখান থেকে বলে উঠল, বরং উল্টোটা হওয়ার সম্ভাবনাই বেশি। নিবারণ, আমারও মনে হচ্ছে আমাদের কিন্তু এখন বাড়ি ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। মাস্টারমশাইয়ের প্রতি ভালোবাসা একরকম, কিন্তু প্রাণটাই যদি না থাকে। আপনি বাঁচলে বাপের নাম কথাটা শুনেছ নিশ্চয়ই। নিবারণ বুঝতে পারল বন্ধুদের সাহস তলানিতে গিয়ে ঠেকেছে। সে শ্যামলকে জিজ্ঞাসা করল, তুই কি বলছিস? তোরও কি একই মত? শ্যামল ঘাড় নেড়ে সম্মতি জানালো। অন্তত মাস্টারমশাইয়ের মৃতদেহটা গাছ থেকে নামিয়ে তো রাখবি। মাস্টারমশাই এমনভাবে গাছে ঝুলছে যে কাল ভোরে যদি কেউ এখানে এসে এই দৃশ্য দেখে, তাহলে সেখানেই পটল তুলবে। চল দেহটা নামিয়ে রাখি, তারপর যাও কিছু একটা ভাববো। বৃষ্টিটা এতক্ষণে একটু ধরেছে। চার বন্ধু মিলে ধরাধরি করে অভয় মাস্টারের শক্ত কাঠ হয়ে যাওয়া মৃতদেহ গাছের ডাল থেকে নামিয়ে আনলো। তারপর গাছের গুড়ির কাছে সেটাকে চাটাইয়ের উপর শুইয়ে দিয়ে যদু বলল, চল চল, এবার বাড়ি চল। নিবারণ জানে বন্ধুদের কথাই ঠিক। তার সাহসও ক্রমশ কমে আসছে, অতএব সে কথা বাড়ালো না। অভয় মাস্টারকে একবার দেখে নিয়ে পেছন ফিরে ওরা এগোতে যাবে, এমন সময় যদু চিৎকার করে উঠল, ওরে বাঁচা, আমাকে বাঁচা। তার চিৎকার শুনে তিন বন্ধু পিছনে ফিরে দেখল অভয় মাস্টারের প্রাণহীন দেহ ডান হাত দিয়ে যদুর পরনের ধুতি চেপে ধরেছে। বিদ্যুৎ চমকের হালকা আলোয় শিকার এবং শিকারী উভয়ের মুখ দেখা গেল। অভয় মাস্টারের নিথর দেহে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু প্রবল আতঙ্ক যেন যদুর প্রাণ শক্তি কেড়ে নিয়েছে বলে মনে হচ্ছে।
ওর চোখ মুখের এমন হাল যেন এক্ষুনি ছেলেটা জ্ঞান হারাবে। এই দৃশ্য দেখে প্রত্যেকের চোখ ছানা বড়া হয়ে গেছে। শ্যামল চিৎকার করে বলে উঠল, শুধু এক ঝটকায় পাটা ছাড়িয়ে নে। যদু চেষ্টা করলো ঠিকই, কিন্তু পারল না। সতু ওর হাত ধরে টান দিল, কিন্তু অভয় মাস্টারের মৃতদেহ বেদম জোরে চেপে ধরেছে যদু পা। সে বজ্র মুষ্টি ছাড়ানো কিছুতেই সম্ভব নয়। যদু প্রাণ ভয় চিৎকার করে চলেছে। কারণ এগিয়ে গেল কিছু একটা আন্দাজ করে, তারপর নিচু হয়ে গায়ের জোরে অভয় মাস্টারের হাতের মুঠো মাস্টারের নিথর হাত মাটিতে পড়ে গেল। যদু সেই হাতের মুঠো থেকে ছাড়াতেই ছিটকে সরে এসেছে বাকিদের দিকে। ও কিছু নয়, মরা শক্ত হয়ে গেছে। কোনোভাবে গাছের ডাল থেকে নামানোর সময় ওই হাতের মুঠোয় যদুর পা চলে গেছিল। তারপর মুঠোটা নড়াচড়ায় বন্ধ হয়ে গেছে। মৃতদেহের হাড়গোড় এতটাই শক্ত হয়ে আটকে যায়, বাবার মুখে শুনেছি এইসব কথা। এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পেয়ে যদু বড় বড় শ্বাস নিচ্ছিল। নিবারণ বলল, ভয়ের কিছু নেই ভাই, মনে এত ভয় থাকলে বাঁচবে কিভাবে? এরপর শ্মশানে যেতে আর বিশেষ বেগ পেতে হয়নি। শ্মশানে নিয়ে এসে অভয় মাস্টারের মৃতদেহ ছাউনির তলায় শুইয়ে রেখে ছাউনির ভিতরে বসে পড়ল চার বন্ধু। আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এমন প্রচন্ড দুর্যোগে দেহ জ্বালানো অসম্ভব। শ্মশানের চতুর্দিক নিচ্ছুম, আশেপাশে জনবসতি নেই। দুর্যোগ দেখে ডোমগুলো কোথাও একটা পালিয়েছে। এই দুর্যোগে কেউ মরা নিয়েও শ্মশানে দাহ করতে আসবে বলে মনে হয় না। অতএব যা করার ওদেরকেই করতে হবে, যাই বৃষ্টির মধ্যে অসম্ভব। এদিক ওদিক ব্যাঙের দল ডাকাডাকি করতে শুরু করেছে। চার বন্ধুর গায়ের জামা ভিজে সপসপে হয়ে গায়ে আটকে গেছে। ঠান্ডা বাতাসে প্রত্যেকের শরীর শিরশির করছে। নিবারণ মনে মনে ভাবছে, এই জলকাদায় ভিজে কাল সকালে না জ্বর আসে। সামনে পরীক্ষা, এর মধ্যে জ্বর এলে ভোগান্তি আছে। শ্যামল ছাউনির এক কোণে বসতে বসতে বলল, এর আগে কোনোদিন আমি এই শ্মশানে একা আসিনি। যতবার এসেছি ততবার বড়দের সাথে এসেছি। বড়দের মুখে শুনেছি এই শ্মশান নাকি বহু প্রাচীন। এখানে নাকি আগে অনেক তান্ত্রিক কাপালিক সাধন ভজন করতে আসতেন। শুধু তাই নাকি? আমি তো শুনেছি ওই শ্মশানে যে সমস্ত সাধু কাপালিকরা আসতো তারা নাকি নরবলিও দিত। অনেক সময় তো গাজনের মেলার আগে এবং পরে অঘরী সাধকরা এসে সেখানে বাসা বাঁধত। তারা নাকি আরও সাংঘাতিক, সব মরা খেত নাকি শুনেছি। অবশ্য ঘটনাটা কতটা বিশ্বাসযোগ্য তা আমি জানি না। নিবারণ একটা বিড়ি ধরিয়ে বলল, দেখ, অবিশ্বাস করার মতো কোনো কারণ আছে বলে তো মনে হয় না। এই সমস্ত তান্ত্রিক কাপালিকরা লোকালয় থেকে দূরে শ্মশানে মশানি সাধনা করে, নরকরটির জল গ্রহণ করেন, পঞ্চমুণ্ডির আসনে ধ্যান করেন। অবশ্য কোনো অঘরী সাধককে সামনে থেকে দেখিনি। তবে যাই বলিস, জায়গাটা কিন্তু বেশ ভয়ানক। আমি শুনেছি এই সমস্ত নরবলি যেখানে হয় সেখানে নাকি অনেক বিদেহী আত্মা ঘোরাফেরা করে। আমাদের এই গ্রামের শ্মশানের আশেপাশে কোনো জনবসতি নেই। কাঁচুলি নদীর ওপারে যদিও সাহেবগঞ্জের আলো দেখা যায়, কিন্তু এপারটা একেবারে শুনশান। প্রেতাত্মাদের জন্য উপযুক্ত জায়গা বটে। কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটল তারপরে এ কথা বলা যদিও অহেতুক, তবু জিজ্ঞাসা করছি, ধর এখন কোনো অলৌকিক প্রেতাত্মার আবির্ভাব ঘটল, তাহলে কি করবি? লোহা। শুনেছি ভূত প্রেত নাকি লোহাকে ভয় পায়। চিন্তা করিস না, আমার মা আমার কোমরে লোহার টুকরো বেঁধে দিয়েছেন। ভূত প্রেত আমাদের কিছুই করতে পারবে না। সতু বলে উঠল, তোরা এবার একটু চুপ করবি? এই শ্মশানে বসে তেনাদের কথা না বললেই চলছে না? অন্য কোনো কথা নেই নাকি তোদের? আর এই মরার বৃষ্টিটা যে কখন ধরবে কে জানে। দেখ, কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। কোনো অলৌকিক ভূত প্রেত যদি সত্যি হাজির হয় তাহলে আমরা কিছুই করতে পারবো না। ওই প্রেতাত্মা যা করার করবে। প্রেতাত্মা করবে মানে? কি করবে? কি আর করবে? আমাদের ঘাড় মটকাবে। তবে সেই কথা ভাবতে ভাবতে বসে থাকলে তো চলবে না। নে চল, বৃষ্টিটা একটু ধরেছে, এবার মাস্টারমশাইয়ের দেহটা দাহ করে ফেলা যাক। অন্তত কাজকর্ম এগিয়ে রাখি। রাত অনেক হয়েছে, এক্ষুনি ব্যবস্থা না করলে আরও দেরি হবে। এমনিতেই সারাদিনের ধকলে শরীর ভেঙে পড়েছে একেবারে, ঘুম পাচ্ছে। এর মধ্যে যদি আরও দেরি হয়, নে নে হাত চালা, হাতে হাতে কাজগুলো সেরে ফেলি দেখি। চার বন্ধু সায় দিল।
ঝিরিঝিরি বৃষ্টি মাথায় করে ওরা কাজে লেগে পড়ল। চার বন্ধু পাশের কচুবন থেকে বড় বড় 4টে কচু পাতা কেটে এনেছে। সেগুলোকে ছাতার মতো ব্যবহার করে কোনো রকমে মাথাটুকু বাঁচানোর চেষ্টা করছে ওরা। দ্রুত হাত চালিয়ে কাঠকুটো সাজিয়ে চিতা বানিয়ে অভয় মাস্টারের মৃতদেহ তুলতে এসে ওরা দেখল মৃতদেহ গায়েব। নিবারণ চিন্তিত মুখে বলল, মাস্টারমশাই দেহটা গেল কোথায়? এতক্ষণ তো আমাদের চোখের সামনেই ছিল। তোকে যে নজর রাখতে বললাম যদু, হ্যাঁ? আরে আমি তো গল্প বলছিলাম, নজর রাখবো কিভাবে? আর ওর কথা শেষ হওয়ার আগেই চতুর্দিকে অট্টহাসি শুরু হয়। সে অট্টহাসিতে শ্মশান ভূমি যেন কেঁপে উঠতে থাকে। ওটা কার হাসি? কে হাসছে ভাবে? ঈশ্বর, কে হাসছে ভাবে? নিবারণ আর্তনাদ করে ওঠে। শ্মশানের পাশে কাঁচুলি নদীর চর। হঠাৎ সেদিকে তাকিয়ে সতু বলে ওঠে, ওদিকে দেখ। সকলে একসঙ্গে সেই নদীর চরের দিকে তাকিয়ে দেখে অভয় মাস্টারের মৃতদেহ কোনো এক জাদু বলে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে নদীর দিকে। প্রবল বর্ষণে নদীর জল তখন তুমুল গর্জন করছে। আকাশে মৃদু মৃদু বিদ্যুৎ চমক হচ্ছে তখনও, আর তারই আলোয় দেখা যাচ্ছে সেই অলৌকিক দৃশ্য। রাক্ষসে হাসি হাসতে হাসতে নদীর দিকে এগিয়ে চলেছেন অভয় মাস্টার। নিবারণ চিৎকার করে ডাকে, মাস্টার মশাই, মাস্টার মশাই, দাঁড়ান! শ্যামল ফিসফিস করে বলে, কি করছো? আমাদের মাস্টার মশাই তো মারা গেছেন। এমন সময় সেই অট্টহাসি থেমে যায়। অভয় মাস্টার ঘুরে তাকায় ওদের দিকে। ওরা চার বন্ধু ভয়ে আতঙ্কে দেখে অভয় মাস্টারের মৃতদেহের চেহারা হঠাৎ বদলে গেছে। বিভৎস হয়ে উঠেছে তার চোখ মুখ। সেই চোখে যেন আগুন জ্বলছে। ঠোঁটের কোনায় বিশ্রী হাসি। দিকবিদিক কাঁপিয়ে সেই অবয়ব হুঙ্কার দেয়, ঠিক বলেছিস তোরা, তোদের মাস্টার মারা গেছে। আমি তোদের মাস্টার নই। আমি গ্রামের জমিদার প্রতাপ নারায়ণ। খুব শখ হয়েছিল রে নাইবের সদ্য বিধবা নাগর বউটাকে ঘরে তোলার। তোদের মাস্টার ভালো মানুষই দেখিয়ে উদ্ধার করলো তাকে। আমি বেঁচে থাকতে ওকে যথেষ্ট টাইট দিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমার এই অপূর্ব স্বাদ আমাকে মুক্তি দেয়নি। ওই বিধবার জন্য শেষ দিন পর্যন্ত মনের কোনায় আশা ছিল। ভেবেছিলাম চতুর্দিক থেকে চাপে পড়ে অভয় মাস্টার বিধবাকে বাড়ি থেকে বের করে দেবে, আর আমি তাকে তুলে এনে আমার বিছানায়। মাস্টারের এমন গুণ, যাকে বেঁচে থাকতে ওকে বুকিয়েছি, মরার পরেও ওকে শাস্তি দেব না, তা কি হয়? আমার পিছনে লাগা এই তো খেতে না পাওয়ার কোনো চেহারা গ্রামের জমিদারের মুখের উপর কথা বলার স্পর্ধা হয় কি করে? ওর মৃতদেহ আমি দাহ করতে দেব না। আমার মতন অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াবে অভয় মাস্টার। এই ভয়ঙ্কর কাচুরি নদীর জলে ডুবিয়ে রেখে দেব। সাথে সাথে তোদের রেহাই দেব না। আমরা কি করেছি? আমরা তো কোনো কাজে বাধা দেইনি, তাহলে আমাদের কেন?
এই তোদের জন্যই মাস্টারের ভাতে মারা যায়নি। তোদের পড়িয়ে আর নিজের জমিতে চাষ করে পেটের ভাত জোগাড় করে বেড়েছিল মাস্টার। আমার স্বাদ অপূর্ণ থাকার পিছনে তোদের ভাত কম নয়। আমি যখন মুক্তি পাবো না তখন তার জন্য দায়ী যারা, তাদেরও আমি মুক্তি পেতে দেব না। আয়, নেমে আয় তোরা, এই কাজুকি নদীর জলে সবাইকে ডুবিয়ে মারব। নেমে আয়, নেমে আয়। নিবারণ, শ্যামল, যদু আর সতু দেখে অভয় মাস্টারের মৃতদেহের চোখ দুটো যেন তাদের সম্মোহিত করে ফেলেছে। তারা আর নিজেদের ইচ্ছে মতো হাত পা নাড়াতে পারছে না। মাস্টারের শরীরের মধ্যে ঢুকে পড়া প্রতাপ নারায়ণের প্রেতাত্মা এক অমোঘ আকর্ষণে তাদের টেনে নিয়ে চলেছে নদীর জলের ভিতর। আবার মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর সেই বৃষ্টি ও বজ্রপাতের শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে কেবল দুটি শব্দ, নেমে আয়, নেমে আয়। বাঁচবো না ভাই, আমরা কেউ বাঁচবো না। পরের দিন সকালে গ্রাম শুদ্ধ হই হই পড়ে গেছে। গত রাতে মৃত অভয় মাস্টারের মরদেহ দাহ করার জন্য গ্রামের যে 4 ছেলে শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়েছিল তারা কেউ আর রাতে বাড়ি ফিরে আসেনি। শ্মশানে কবিরাজ মশাই নিজেই খোঁজ নিতে গিয়েছিলেন, কিন্তু গতকালের ওই দুর্যোগের রাতে কেউ তাদের দেখতে পায়নি। সবচেয়ে অদ্ভুত বিষয়, ওই 4 ছেলের সঙ্গে অভয় মাস্টারের মৃতদেহটাও নিরুদ্দেশ। অভয় মাস্টারের শেষ যাত্রা যে গ্রামের 4 যুবকেরও শেষ যাত্রা হয়ে দাঁড়াবে তা কেউ কল্পনাও করেনি। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন অনির্বাণ ভট্টাচার্যের কলমে কাচুলি নদীর ঘাট। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরি। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।